আম্মু, আপনার ছোট ছেলে আমার বোন নীলার সাথে। এর ভিতরে আম্মু মেঘলাকে থামিয়ে দিয়ে বলছে, ব্যাস এটুকুই থাক, আর আমায় না বললেও চলবে। যা বোঝার আমি এখন বুঝে গেছি। নীলা, বাবা আমার বাবাকে বলে, বিয়ে সাহেব, আপনার ছেলে আমাদের বাড়ির ইজ্জতের উপর হাত দিতে চেয়েছিল। এখন আপনি যা করার করুন আপনার ছেলেকে। এরকম ছেলে আমার হলে তাকে এতক্ষণে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। নীলার বাবার কথা শুনে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় মারে। তুই এতটা নীচ হয়ে গেছিস? তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা লাগে। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আম্মু আব্বুকে বাধা দিলে তাকে অনেক বকা দেয়। কখনো তুই আমাদের সামনে আর আসবি না। দেখো বাবা, তুমি যা ভাবছো তা কিছুই আমি করিনি। আর আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এই কথা বলার সাথে ভাই এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে আমায়। নীলার আব্বু আমাকে অনেক বাজে কথা বলে অপমান করে। আমি তাদের সব অপমান মুখ বুজে সহ্য করিনি। ভাইয়া আমায় বলে, তোর এত বড় সাহস, তুই কোন মুখে নীলাকে ভালোবাসার কথা বলিস? এর ভিতরে আম্মু বলল, থামো সবাই। তোমরা সবাই তো চাচ্ছ আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাক। তাহলে তোমরা সকলে খুশি হও। তোমরা যা চাইছো তাই হবে। তারপরে আমার হাত ধরে বাসার বাইরে নিয়ে আসে। দেখ বাবা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করিসনি। তোকে তোর ভাবি ফাঁসাচ্ছে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে ওরা তোকে তিলে তিলে শেষ করে দেবে। তার চেয়ে এখান থেকে দূরে চলে যা। তুই যে এখনো রেডি হোসনি, তুই কি মেয়ে দেখতে যাবি না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমরা তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। আম্মু বলল, কি আর করার, মায়ের আদেশ অমান্য তো আর করা যায় না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসলাম। তারপরে সবাই একসাথে গাড়িতে উঠে মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের তো আমার এখন পর্যন্ত পরিচয় দেওয়া হয়নি। আমি তরিকুল ইসলাম। আমার বাবা একজন বিজনেসম্যান, মা একজন গৃহিণী। আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাই সে আব্বুর অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেয়ের বাড়ি এসে পৌঁছলাম। মেয়ের ছোট বোন, বাবা ও আরও কিছু লোক এসে আমাদের ভেতরে নিয়ে বসালো। আমি আর ভাইয়া আর আমার ছোট বোন তানহা একসাথে বসলাম। আমাদের তারা অনেক আপ্যায়ন করালো। এর ভেতরে আব্বা মেয়ে বাবাকে বলল, আপনারা এখন মামনিকে নিয়ে আসেন। আমি মনে মনে বলতেছি, মেয়ে না দেখেই তাকে এক্ষুনি মামনি বানিয়ে ফেললো। ভাবা যায় এগুলো? কিছুক্ষণের ভিতরে মেয়ের মা ও তার ছোট বোন তাকে নিচে নিয়ে আসলো এবং আমাদের সামনে তাকে বসালো। আম্মু যখনই মেয়েটির ঘোমটা তুলল, আমি তো মেয়েটিকে দেখে একদম রীতিমতো ভাবে অবাক হলাম। কেননা মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আজ কলেজে যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে কিছু ঠাস ঠাস শব্দের থাপ্পড় উপহার পেয়েছিলাম, সেই মেয়েটি। তবে মেয়েটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আম্মু মেয়েটিকে তার নাম এবং কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞাসা করলো। মেয়েটি তার নাম বলল মেঘলা এবং সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি মনে মনে বলতেছি, তার মানে মেয়েটি আমার চাইতে 1 ক্লাস জুনিয়র। আর আজ আমি জুনিয়রের হাতে থাপ্পড় খেলাম। আল্লাহ, তুমি মোরে দড়ি ফালাইয়া উঠাইয়া লইয়া যাও। এখন মেয়েটির সামনে মুখ দেখাইতেও আমার লজ্জা করে। যদিও আমি মেয়েটি কলেজে বসে দেখতে পাইনি, তাই তার সাথে ভুলবশতভাবে ধাক্কা লাগে। মেঘলাকে দেখে আমাদের বাসার সকলের পছন্দ হলো। তাদেরও ভাইয়াকে দেখে পছন্দ হলো। তারপরে 2 পরিবারের সম্মতিতে আব্বু মেঘলার বাবার সাথে কথা বলে বিবাহের দিন তারিখ ঠিক করে। মেঘলাদের বাসা থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, মেঘলার সাথে আজ একটু সামান্য ধাক্কা লাগায় আমার সাথে ও যে ব্যবহার করলো, আল্লাহ ভালো জানে আমাদের বাসার বউ হয়ে আসার পরে কেমন ব্যবহার করবে। কিছুদিন পরে আজ ভাইয়ার সাথে মেঘলার বিয়ে সম্পন্ন হলো। মেঘলার সাথে তার ছোট বোন নীলা আসছে। নীলা 9ম শ্রেণীতে পড়ে। ভাইয়ার বিয়ের পরে কিছুদিন ভাবি মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ ভাবির ভিতরে পরিবর্তন দেখা যায়। কিছুদিন যাবৎ ভাবি আমায় একদম সহ্যই করতে পারে না। আমি ভাইয়ার কাছে পড়াশোনার জন্য টাকা চাইলে ভাইয়া বেশি টাকা দিলে তা আনহা দিতে দেয় না। ভাইয়ার বাইকটা নিয়ে আগে ঘুরতে যাইতাম,
এখন বাইকের চাবি চাইলে ভাইয়ার কাছে ভাবি এসে চাবি নিয়ে যায়। আমাকে বলে সে এই বয়সে এত ঘোরাঘুরি কিসের। রাতে শুয়ে ভাবছি আগে কি ছিলাম আর আমি এখন কি হলাম সবার কাছে। মনটা বেশি ভালো লাগছিল না, তাই শোয়া থেকে উঠে ছাদে যাওয়ার জন্য যখন ভাইয়ার রুমের সামনে থেকে যাচ্ছিলাম তখন ভাবি ভাইয়াকে আমাকে নিয়ে কথা বলছে। আমি কৌতূহল নিয়ে তাদের কথাগুলো শোনার জন্য সেখানে দাঁড়িয়ে রইলাম। ভাবির কথাগুলো শুনে আমার দু চোখ দিয়ে কয় ফোঁটা পানি বের হলো। আমি অন্যায় করেছি তার সাথে, যার জন্য সে আমাকে আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। তারপরে আবার ভাবি ভাইয়াকে সে কথাগুলো বলল, তা শুনে আমি সেই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলাম। ভাবি ভাইয়াকে যে কথাগুলো বলছে তা হলো, তুমি আর তরিকুলকে কোনো টাকা পয়সা দিবে না। ও এখন নিজের খরচ নিজে ইনকাম করে নেবে। তুমি একা কষ্ট করে টাকা রোজগার করবে আর তা তোমার ভাই ফুর্তি করে উড়াবে, এটা কখনো আমি হতে দিব না। তার কলেজে আসা যাওয়ার জন্য এত প্রতিদিন তুমি এত টাকা দিলে তো তোমার ভাই এমনিতেই তোমার কাছে টাকা চাওয়ার সাহস পাবে। তুমি কষ্ট করে টাকা ইনকাম করবে আর তা দিয়ে তোমার ভাইকে যে টাকা দাও তা নিয়ে সে বন্ধুদের সাথে ফুর্তি করবে, এটা তো আমি কখনোই হতে দিব না। ইত্যাদি আরো অনেক কথা বলে ভাবি ভাইয়াকে। আসলে একটি কথা মনে রাখা ভালো, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। প্রত্যেকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। তাই এখন আমাকে যা করার সব সাবধানে করতে হবে। সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাচলা করে বাসায় আসি। বাসায় আসার পরে ভাইয়া বলল কিছুক্ষণ পরে ভাবিদের বাসায় বেরোইতে যাবে তারা, তাদের সাথে আমাকেও যেতে হবে। প্রথমে আমি ভাইয়ার কথায় রাজি হইনি, কিন্তু ভাইয়ার জোরাজোরিতে রাজি হলাম যেতে। সকালে নাস্তা করে আমি ভাইয়া ভাবি ও নীলা মিলে বাসা থেকে রওনা দিলাম ভাবিদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পরে ভাবিদের বাসায় এসে পৌঁছলাম। সবার সাথে মত বিনিময় করার পরে আমাকে রুম দেখিয়ে দেওয়া হয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে যখন রুমের দরজা আটকাবো তখনই নীলা দরজার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি আমার রুমের সামনে হঠাৎ কি মনে করে আসলেন? নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে ও রুমের ভিতরে ঢুকে রুমের দরজাটা লাগিয়ে দিল। আমি তো নীলার কাণ্ড দেখে অবাক। আমি আমতা করে বললাম, আপনি রুমের দরজা আটকেছেন কেন? নীলা আমার একদম কাছে এসে পরে আমার কথা শুনে। ওর মুখের গরম নিঃশ্বাস আমি ওর কাছ থেকে অনুভব করতে পারছি। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি আমাকে ভালোবাসেন কিনা বলেন। আমি বাঁশ খাইছি। ও থুকু, আমি জেনে শুনে বাঁশ খেতে পারবো না। ওই কি বললেন, আরেকবার একটু বলেন তো। আমি কিছু বলিনি, আমি এই মাত্র এসেছি। এখন তাড়াতাড়ি বলুন আপনি আমায় ভালোবাসেন কিনা। আমার উত্তর কিন্তু হ্যাঁ চাই। দেখো নীলা, তুমি যা বলতেছো তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার আপু কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাছাড়া এটা কখনো সম্ভবও না। আমার কথা শুনে নীলা আরও আমার কাছে আসলো। এবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আমি আপনাকে ছাড়া বাঁচব না, প্লিজ আপনি আমায় মেনে নিন। আমি আপনাকে না পেলে মরেই যাব। এই পাগলি, আর কখনো মরার কথা বলবে না। তাহলে বলেন আপনি আমায় ভালোবাসেন। আমিও তোমায় ভালোবাসি। এখন তুমি আমার রুম থেকে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। নীলা আমার কথা মতো আমার রুম থেকে চলে যায়। বিভিন্ন রাগ, অভিমান ও খুনসুটির মাধ্যমে চলতে থাকে আমাদের দুজনের ভালোবাসা। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসলাম। আম্মু পাশে দাঁড়াতেই আম্মু বলল, তোর ভাইয়া তোকে কিছুক্ষণ পরে তোর ভাবিদের বাসায় যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আনে। ভাইয়াও ভাবি তারা গতকাল গেছে ভাবিদের বাসায়। আমি সকালে নাস্তা করে ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি আজ তাহলে অনেকদিন পর নীলাকে দেখতে পারবো। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে নীলাদের বাসায় এসে পৌঁছলাম। নীলাদের বাসায় এসে নীলার আব্বু আম্মুর সাথে মত বিনিময় করে ভাবির সাথে দেখা করতে যখনই ভাবির রুমে প্রবেশ করব তখনই কেউ একজন পেছন থেকে আমার শার্টের কলার ধরে ভাবির পাশের রুমে ঢোকালো। রুমে প্রবেশ করার পরে ঘুরে তাকিয়ে দেখি নীলা। নীলা আমাকে রুমে এনে বিছানার উপরে ফেলে দিয়ে আমার উপরে বসে বুকে 2 হাত দিয়ে কিছুক্ষণ মারলো। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমাকে আজ মেরেই ফেলবো। তোমায় আমাদের বাসায় আসার সময় এতদিন পর আজ হয়েছে। সরি,
ভুল হয়ে গেছে, আমার পাখিটা রাগ করে না, ইত্যাদি কথা বলে নীলার রাগ ভাঙিয়ে নিলাম। দুপুরে সবার সাথে খাবার খেয়ে দিলাম এক ঘুম। মাথায় কারো হাতের স্পর্শে আমার ঘুম ভাঙল। ঘুম চোখে তাকিয়ে দেখি নীলা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর ভেতরে ভাবিকে আমার রুমে আসতে দেখে আমায় বলল, আপনাকে কখন থেকে ডাকতেছি, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসেন। এই কথা বলে নীলা আমার রুম থেকে চলে গেল। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসি। রাতে ডিনার করে ভাইয়ের সাথে কিছু কথা বলে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বুকের উপর কিছু ভারী জিনিস অনুভব করলাম। তাকিয়ে দেখি নীলা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে শুয়ে আছে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। নীলা বলে, নীলা তুমি কখন আসছো আমার রুমে? কিছুক্ষণ আগে আপু তোমাকে সকালে নাস্তা করার জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর তোমাকে না ডেকে তোমার বুকে মাথা রেখে শুয়ে পড়ি। তুমি তাড়াতাড়ি উঠো, ভাবি আমাদের এমন অবস্থায় দেখলে হিতে বিপরীত হবে, তাই বেশি কথা না বলে এখন উঠো। এর ভিতরেই আমার রুমে ভাবির আগমন ঘটল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমার বালায়ও এখন তাই হলো। আল্লাহ পাকই ভালো জানে এখন কি হয়। ভাবি রুমে প্রবেশ করে আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে আমরা তাকে দেখে দুজনেই শোয়া থেকে উঠে দাঁড়িয়ে যাই। ভাবি সে এসেই নীলার গালে দুইটা থাপ্পড় মেরে নীলার হাত ধরে আমার রুম থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া এসে আমার সাথে যা করলো তা দেখে আমি কখনো ভাবতেও পারিনি ভাইয়া আমার সাথে এমনটা করতে পারে। ভাইয়া এসেই আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে আর আমায় বলছে, তোর এত বড় সাহস, তুই নীলাকে জোর করে জড়িয়ে ধরিস? মেঘলা আমাকে আগে যা তোর সম্পর্কে বলতো তা আমি বিশ্বাস করিনি, আজ যা তুই করলি তা আমি বিশ্বাস না করে পারছি না। এসব কথা ভাইয়া বলতেছে আমাকে? ভাইয়া তুমি যা ভাবছো তা এখানে কিছুই হয়নি। এ কথা বলার পরে পেছন থেকে মেঘলা বলে উঠল, এখানে কি হয়েছে তা আমি নিজ চোখে দেখেছি। একটি কথা ভাবি, আপনি এবং ভাইয়া শুনে রাখুন, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। হইছে, এত জ্ঞান দিতে হবে না আমাদের। কিছুক্ষণের ভিতরে তোমার আব্বু আম্মু আসবে, তারাই তোমার বিচার করবে। মেঘলা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, সবার চোখে আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে। কিছুক্ষণের ভিতরে আব্বা আম্মু নীলাদের বাসায় এসে পৌঁছায়। আব্বা আম্মু আসার সাথে সাথেই মেঘলা আম্মুকে জড়িয়ে ধরে বলছে, আম্মু, আপনার ছোট ছেলে আমার বোন নীলার সাথে। এর ভিতরে আম্মু মেঘলাকে থামিয়ে দিয়ে বলছে, ব্যাস এটুকুই থাক, আর আমায় না বললেও চলবে। যা বোঝার আমি এখন বুঝে গেছি। নীলা বাবা আমার বাবাকে বলে, বিয়ে সাহেব, আপনার ছেলে আমাদের বাড়ির ইজ্জতের উপর হাত দিতে চেয়েছিল। এখন আপনি যা করার করুন আপনার ছেলেকে। এরকম ছেলে আমার হলে তাকে এতক্ষণে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। নীলার বাবার কথা শুনে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় মারে। তুই এতটা নীচ হয়ে গেছিস, তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা লাগে। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আম্মু আব্বুকে বাধা দিলে তাকে অনেক বকা দেয়। কখনো তুই আমাদের সামনে আর আসবি না। দেখো বাবা, তুমি যা ভাবছো তা কিছুই আমি করিনি, আর আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এই কথা বলার সাথে ভাই এসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আমায়। নীলার আব্বু আমাকে অনেক বাজে কথা বলে অপমান করে। আমি তাদের সব অপমান মুখ বুজে সহ্য করিনি। ভাইয়া আমায় বলে, তোর এত বড় সাহস, তুই কোন মুখে নীলাকে ভালোবাসার কথা বলিস? এর ভিতরে আম্মু বলল, থামো সবাই, তোমরা সবাই তো চাচ্ছ আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাক। তাহলে তোমরা সকলে খুশি হও, তোমরা যা চাইছো তাই হবে। তারপরে আমার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসে। দেখ বাবা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করিসনি, তোকে তোর ভাবি ফাঁসাচ্ছে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে ওরা তোকে তিলে তিলে শেষ করে দেবে। তার চেয়ে এখান থেকে দূরে চলে যা। মানুষের মতো মানুষ হয়ে আমার সামনে আসবি, তার আগে আসবি না। কথা দে বাবা তুই আমাকে। আম্মু কান্না বিজড়িত কণ্ঠে কথাগুলো বলল আমায়। কথা দিলাম আম্মু, আমি তোমাকে, আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে তারপরেই তোমার সামনে আসবো। তারপরে আম্মু আমার হাতে কিছু টাকা দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি একা রাস্তার ভিতরে হাঁটছি আর আজ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে কান্না করছি।
আমার কাছে এখন মনে হচ্ছে আমার মতো এত অসহায় এখন কেউ নেই। মিথ্যা একটি অপবাদ দিয়ে মেঘলার বাসার সবাইকে ভুল বুঝিয়ে আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করলো। আমি কখনোই ভাইয়া ও মেঘলাকে ক্ষমা করব না। আমার আশায় আজ সবাই যে আচরণটা করলো তা আমি কখনোই ভুলব না, এবং কাউকে আমি ক্ষমা করে কখনোই দিব না। আসলে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। রাস্তায় আনমনে হাঁটছি আর এসব কথা ভাবছি, হঠাৎ আমার পকেটে আমার ফোনটি বেজে উঠল। পকেট থেকে ফোনটি বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আমার এক বন্ধু চিটাগাং থেকে ফোন দিয়েছে। ফোনটি রিসিভ করার পরে ফোনের ওপাশ থেকে বলে উঠল, কেমন আছিস তারিকুল? তেমন ভালো নয় আবির। কেন, কি হয়েছে তোর? আর তোর কথা অন্য দিনের থেকে আজ আলাদা মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আমায় একটু সব খুলে বলতো। শুনবি তুই আমার কি হয়েছে? তারপর আমার সাথে আজ কিছুক্ষণ যা ঘটে গেছে তা সব আমি ফোনে আবিরকে খুলে বলি। আবিরকে আমি বললাম, বন্ধু তুই একটু আমায় যদি এই মুহূর্তে সাহায্য করতি তাহলে আমার খুব ভালো হতো। আবির ফোনের ওপাশ থেকে বলে উঠল, তারিকুল, তুই এখন ঢাকায় আমার যে বাসা আছে সেখানে চলে আয়। আমি এখন ঢাকাতে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণের ভিতরে আমি আবিরদের বাসায় গিয়ে পৌঁছে যাই। আবিরদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আবিরকে ফোন দিলাম। ও তাড়াতাড়ি সে দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আবির খাবার দিল তাকে। আবিরকে বললাম আমাকে একটা চাকর ঠিক করে দিতে। আবির হলো আমার ছোটবেলার বন্ধু। আমাদের বাসা এবং আবিরদের বাসা পাশাপাশি ছিল ঢাকাতে। আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন ওরা ওদের দেশের বাড়ি চিটাগাং চলে যায়। তারপর থেকে আমাদের দুজনের ফোনের মাধ্যমে প্রতিদিন কথা হয়। আমি চাকরি করব সে কথা শুনে আবির বলে উঠল, তুই এখন পড়ালেখা বাদ দিয়ে চাকরি করবি? তুই মাথা থেকে চাকরি করার চিন্তা আপাতত বাদ দে। দেখ আমি খালি কি করি। কিছুক্ষণ আবির চুপ থেকে ওর আব্বুকে ফোন দেয়। আব্বু, তারিকুল আমাদের বাসায় আসছি, তুমি আর আম্মু তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় তাড়াতাড়ি আসতেছি। আবিরের আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু বলেই ডাকি, এবং আবিরও আমার আব্বু আম্মুকে আমার মতো আব্বু আম্মু বলে ডাকে। আমি আর আবির কথা বলছি, এর কিছুক্ষণের ভিতরে আবিরের আব্বু আম্মু বাসায় চলে আসে। কেমন আছে বাবা তুমি? আবিরের আব্বু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু, তোমরা কেমন আছো? জি বাবা ভালো আছি। সবাই মিলে কিছুক্ষণ কথা বলার পরে আবিরের আব্বু সবার মাঝখান থেকে বলে উঠল, দেখো বাবা তরিকুল, আমি তোমার কথাই শুনলাম আবিরের কাছ থেকে। এখন বলো তুমি কি করতে চাও? তবে আমায় যদি তুমি বাবা হিসেবে মেনে থাকো তাহলে আমি বলবো এই এখন তোমার পড়াশোনার পাশাপাশি কিছু করা, তাহলে তুমি তোমার মায়ের আশা পূরণ করতে পারবে। আব্বু তুমি যা ভালো মনে করো তাই হবে, তবে আমি দেশে থাকতে আর চাই না। আমার বাকি পড়াশোনা বিদেশে গিয়ে শেষ করতে চাই। দেখো বাবা তোমার কথা ঠিক আছে, আমি তোমার আর আবিরকে কখনোই আলাদা চোখে দেখি না। আমি তোমার বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি, আমি দেখি কি করা যায়। সবার ভিতর থেকে আবির বলে উঠল, আব্বু, তুমি তারিকুলকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। তারিকুল ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে এবং আম্মুর আশা পূরণ করার জন্য আমাদের সেখানের অফিসটা ও দেখাশোনা করবে। তার সাথে বিদেশে যে কয়েকটা আমাদের অফিস আছে সবগুলো দেখার দায়িত্ব ওর, আর দেশের অফিসগুলো দেখার দায়িত্ব আমার। কেমন হলো আমার আইডিয়াটা আব্বু? খুবই ভালো কথা বলছেন। তোমরা দুজন আমার সব কিছু দেখাশোনা করলে আমি একটু অবসর পেতাম। তরিকুলের বাবা, তুমি কি আবিরের কথার সাথে একমত? আব্বা আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারো সাহায্য নিয়ে নয়। কষ্ট ছাড়া কোনো কিছু সহজে পেলে তার মূল্য দিতে আমরা পারি না। আমি চাই নিজে কিছু করতে। দেখো তরিকুল, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার এত টাকা পয়সা কে খাবে? তোমরা দুজন ছাড়া আর কেউ বা আছে বলো? আমি চাই তুমি আবিরের কথায় রাজি হয়ে যাবে, আর তুমি এটা নিজের যোগ্যতায় দিয়ে পাইছো মনে করবে। আমি এখন কি বলবো তা খুঁজে পাচ্ছি না। আব্বুর মুখের উপর কোনোদিন কথা বলিনি, আজ বললে আব্বু যদি কষ্ট পায়, না থাক কিছুই বলবো না। সে যা ভালো মনে করে তাই করুক। কথাগুলো আমি মনে মনে বললাম। আমি বলে উঠলাম, আব্বু আমি তোমার কথায় রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে বলো বাবা তুমি? আব্বু আমি তোমার অফিসে কাজ করব, তবে তা আমাকে চাকরির জন্য বেতন দিবে। তুমি এখন যে কথা বলবে তা বাদ দিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আব্বু। আমি যে বিদেশে যাব তা কাউকে বলতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি বাবা। আব্বু তুমি আগামীকালই আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আগামীকালই বিদেশে যেতে চাই। ঠিক আছে, তোমার আগামীকাল বিদেশ যাওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। রাতে আমি আর আবির আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিছু কেনাকাটা করতে যাই মার্কেটে। মার্কেট শেষ করে বাসায় চলে আসি। সবাই রাতে একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। সকালে নাস্তা করছি সবাই। ঠিক তখনই আব্বু বলে, তোমার আজ বিকেল 5টায় ফ্লাইট, তুমি তোমার সব কিছু গুছিয়ে রেখো। নাস্তা শেষ করে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু গুছিয়ে নিলাম। আমি এখন বিমানের ভিতর বসা। অস্ট্রেলিয়া যেতে হচ্ছে নিজ মাতৃভূমিকে ছেড়ে। বিমানের সিটে বসে গতকাল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি। তখনই মনে পড়ল নেহার কথা। আমার আদরের ছোট বোনটি আমাকে ছাড়া একটি দিনও খাবার খায়নি। ওর জন্য আজ খুবই আমার কাছে খারাপ লাগছে। অন্যদিকে আম্মু নীলার কি অবস্থা, এখন তা আল্লাহ পাকে একমাত্র ভালো জানে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা স্মরণ নেই আমার। বিমানবালাদের ডাকে ঘুম ভাঙল। তখন তারা বলছে আমরা এখন অস্ট্রিয়ায় এসে পৌঁছেছি। আব্বু আগে থেকে এয়ারপোর্টে এখানকার অফিসের ম্যানেজারকে পাঠিয়েছেন ফোন দিয়ে আমাকে রিসিভ করার জন্য। ম্যানেজারের সাথে পরিচিত হলাম। তারপরে গাড়িতে করে বাসায় চলে আসলাম। রুমে এসে আব্বু আম্মু এবং আবিরকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি বাসায় এসে পৌঁছেছি নিরাপদে। সবার সাথে ফোনে কথা বলা শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এই বাসায় শুধু ম্যানেজার কাকা তার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকে। বাসাটা 3 তলা বিশিষ্ট। তারা 2য় তলায় থাকে আর আমাকে 3য় তলায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনেই নেই। কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অপরূপ সৌন্দর্যের নীল ড্রেস পরা একটি মেয়ে আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব রাগী মুড নিয়ে। ওই, আপনি আমার দিকে অমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে কি দেখেন? কখন থেকে ডাকতেছি আপনাকে, আর আপনি গাধার মতো ঘুমাচ্ছেন। আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আপু আপনাকে খাবার খাওয়ার জন্য ডেকে পাঠাইছে আমাকে। মেয়েটি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। এখন এখানে যা হলো তা সব আমার মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝে ওঠার সময় পেলাম না। তবে এতটুকু বুঝতে পারছি যে মেয়েটি ম্যানেজার কাকার মেয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, তারপরে আবার নীল ড্রেস পরা। মেয়েটিকে দেখতে নীল ড্রেসে পরীর মতো লাগছিল। ফোন বের করে দেখি আমি জাস্ট 30 মিনিট ঘুমিয়েছি, আর এ মেয়ে আমাকে তাইলে গাধা বললো কেন? ধুর, সব কিছু কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি শোয়া থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে কাকা আমাকে তাদের সাথে বসতে বলল, আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন আন্টি বলে উঠল, বাবা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? আর এ হলো আমার মেয়ে তাসফিয়া। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে। আর তোমার পাশে যাকে বসে দেখতেছো, সে হলো আমার ছোট মেয়ে আশামণি। ও খুবই দুষ্ট, বুঝেছো বাবা? ও তোমার সাথে দুষ্টামি করলে আমাকে বলবে। ও 8ম শ্রেণীতে পড়ে। কাকা বলে উঠল, বাবা, তোমাকে তোমার আব্বু আগামীকাল কলেজে ভর্তি করে দিতে বলেছে আমাকে। তোমায় আগামীকাল তাসফিয়ার কলেজে ভর্তি করে দিব। আর কিছুদিন পরে তোমার এইচএসসি এক্সাম। তাই তোমার আব্বু আমাকে বলেছে তোমার পরীক্ষা শেষ না হওয়া আগ পর্যন্ত যেন অফিসে নিয়ে না যাই। এখন শুধু তুমি বেশি করে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে কাকা। রাতের খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে আশামণির ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তুমি আপুর কলেজে ভর্তি হতে যাবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। নাস্তা করে আপুর সাথে কলেজে যাবা তুমি। আব্বু অফিস থেকে কলেজে চলে আসবে সময় মতো। সবই বুঝলাম, কিন্তু তুমি যাবে না আমার সাথে? আমার সাথে তুমিও যাবে কেমন? তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নাস্তা করে আন্টিকে বললাম, আন্টি আমার সাথে আশামণিও যাবে কলেজে। তাসফিয়াও তো ক্লাস করবে। আমি আজ ভর্তি হয়ে ক্লাস করব না। আর আমি তো এখানের কিছুই চিনি না, তাই আশামণিকে নিয়ে একটু ঘুরে ওকে নিয়ে বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ওরে নিয়ে যাও। তবে ওরে বেশি ভালো পাও না, এই যে পরে বুঝবে ও তোমার অবস্থা কি করে। ও এক্সের দুষ্টু, ওকে একা একা ছাড়বে না বাহিরে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির ভিতরে 2 বোন উঠে বসলো। গাড়ির ড্রাইভার যখন আসলো তাকে আমি বললাম, কাকা আপনাকে লাগবে না, আমি গাড়ি চালাতে পারবো। কিন্তু কাকা আমাকে গাড়ি চালাতে দিবে না।
আব্বু মানা করে দিছে নাকি যে আমি যেন গাড়ি না চালাই। কোনো রকমের কাকাকে বুঝিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আশামণি বলে উঠল, ভাইয়া তুমি গাড়ি চালাতে পারো? পারি। তাহলে ভাইয়া আমি সামনে বসবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তাসফিয়া সব দেখছে আর রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। কিছুক্ষণের ভেতরে কলেজে এসে পৌঁছে গেলাম। গাড়িতে বের হয়ে দেখি ম্যানেজার কাকা দাঁড়িয়ে আছে। তারপরে তার সাথে আমরা সবাই অধ্যক্ষ স্যারের রুমে গেলাম। অধ্যক্ষ স্যারের রুমে প্রবেশ করে আমি তো রীতিমতো অবাক, কেননা অধ্যক্ষ স্যার তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার ছোট চাচ্চু। চাচ্চু প্রায় 5 বছর আগে আমার দাদুর সাথে রাগ করে বাসা থেকে চলে আসে। আব্বু অনেক খুঁজছে চাচুকে, কিন্তু কোথাও পাইনি। চাচুকে আমি দেখা মাত্রই চাচ্চু বলে ডাক দেই। চাচ্চু আমার মুখে চাচ্চু ডাক শুনে চেয়ার ছেড়ে উঠে এসে বলে, কে বাবা তুমি? চাচ্চু আমি তরিকুল। তরিকুল নামটা শোনা মাত্রই চাচ্চু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কিছুক্ষণ পরে চাচ্চু বলে ওঠে, আব্বু তুমি এখানে হঠাৎ এখানে কেমন করে? আসলে ছোটবেলা থেকে চাচ্চু আমায় নিজের ছেলের মতো করে আদর করে বড় করেছে। চাচ্চু আমায় কতটা ভালোবাসে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমায় একটু বলো আব্বু, সব খুলে। চাচ্চু সে অনেক লম্বা কাহিনী। একটু বলতো আব্বু, কি হয়েছে যার কারণে তুমি এখানে চলে আসলে? তারপরে বলা শুরু করলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনারা তো আগে থেকে জানেন, তাই আর বললাম না। আমার কথা শুনে চাচ্চু কান্না আর বলে, যে ছেলের গায়ে আমি ফুলের টোকাও পড়তে দেইনি, আর সেই ছেলে আজ জীবন যুদ্ধে লড়াই করছে। আমার কথা শুনে কাকাও তাসফিয়ার চোখে পানি জমে গেছে। ঠিক তখন আশামণি বলে উঠল, তোমরা কি সবাই কান্না করবে আমাকে ধার করিয়ে রেখে? তোমরা সবাই খুব পচা, কেউ আমাকে ভালোবাসে না। ও সরি, নারিকেল ও সুপারি গাছের সরি বোন আমার, তবুও তুমি রাগ করো না। আমার কথা শুনে সবাই হেসে দেয়। আমি এমন কি কথা বললাম আমার কথা শুনে তোমাদের সকলে হাসি পেল? ভাইয়া তুমি বললে না যে আমার নারিকেল ও সুপারি গাছে সরি? তা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। এটাকেই বলে কষ্টের মাঝেও রোমান্টিকতা। তারপরে আরও কিছু কথা বলে চাচ্চুর সাথে কথা বলে কলেজে ভর্তি হয়ে বাইরে আসি। ম্যানেজার কাকা সে অফিসে চলে গেছে। আমি যখনই আশামণিকে নিয়ে কলেজ থেকে বের হব, তখনই পেছন থেকে কেউ একজন আশামণিকে ডাক দেয়। আমি পেছনে তাকিয়ে দেখি তাসফিয়া ডাকছে, আমাদের কাছে এসে বলছে সেও আমাদের সাথে ঘুরতে যাবে। এই তুমি ক্লাস করবে না? না, আমিও আপনাদের সাথে ঘুরতে যাব। তারপরে আবার যখন গাড়িতে বসতে যাব, তখন শুরু হলো আর এক কাণ্ড। তাসফিয়া বলছে সে সামনে বসবে, আশামণি বলতেছে ও সামনে বসবে। এই সামনে বসা নিয়ে দু বোনের ভিতরে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, আর আমি দর্শক হিসেবে ওদের কাণ্ডগুলো দেখছি। সবাই তোমরা থামো, তোমাদের ভিতরে কে সামনে বসবে তা নির্ভর করবে আমার উপর। আসার সময় আশামণি বসছে, এখন তাসফিয়া বসবে। সমস্যা এখানেই সমাধান। আমার কথা শুনে তাসফিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। এর ভিতরে আশামণি বলে উঠল, আপু তুমি সামনে বসার জন্য আমার সাথে যে 3য় বিশ্বযুদ্ধ করলে, মনে হয় আমি তোমার বরকে কেড়ে নিয়েছি। এখন যাই বলো ভাইয়া তুমি সামনে বসবে, অমনি তুমি ভাইয়াকে জড়িয়ে ধরলে। কি এমন মহাভারত জয় করেছো কে জানে। আশামণির কথা শুনে তাসফিয়া লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমরা তিনজন অনেকক্ষণ ঘুরে বাসে আসি। প্রতিদিন তাসফিয়ার সাথে কলেজে আসা যাওয়া করা এবং মাঝে মাঝে কোথাও দুজনে ঘুরতে যাওয়া, এভাবে কেটে শেষ হয়ে যায় আমার এইচএসসি এক্সাম। এর ভিতরে তাসফিয়া আমায় অনেকবার বলেছে যে ও আমায় একটি কথা বলবে, তবে তা আমার এইচএসসি এক্সামের ফলাফল দিলে। তার আগেও ও আমাকে এই কথাটি বলবে না। বলতে বলতে আজ আমার এইচএসসি এক্সামের ফলাফল দিয়েছে। আমি জিপিএ 5 পেয়েছি। আমার ফলাফলের কথা শুনে চাচ্চু অনেক খুশি হয়েছে। আমি ফোন দিয়ে আবির এবং আব্বু আম্মুকে জানিয়ে দিলাম। আবিরও জিপিএ 5 পেয়েছে। আমার ফলাফল শুনে তাসফিয়াদের বাসার সবাই অনেক খুশি। সবাই খুশি থাকলে সবার মাঝে আজ একটি মানুষ, সে তার ছেলের ছবি ধরে কান্না করছে আর তাকে তার পাশে বসে তার মেয়ে সান্ত্বনা দিচ্ছে। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো আমার আম্মু, আমার গর্ভধারিণী মা। সেই মানুষটি ছেলেহারা কষ্টে অনেক অসুস্থ আছে। অন্যদিকে আমি রুমের দরজা আটকে মায়ের ছবি ফোন থেকে বের করে প্রচণ্ড কান্না করি। মা, তোমার ছেলে পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটি বারের জন্য মা বলে বলতে পারিনি। মা, আমি আজ অনেক ভালো ফলাফল অর্জন করেছি। সকল ছেলেমেয়েরা আজ তারা খুশি মনে তাদের বাবা মায়ের সাথে কাটাচ্ছে, আর আমার পাশে আজ কেউ নেই। এই খুশির দিনে আমি আর 4 দেয়ালে সবার থেকে আলাদা করে নিজে বন্দি করে রেখেছি। মা, ও মা, আমি কি এমন অন্যায় করেছিলাম
যার জন্য সবাই আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাসা দিয়ে বের করে দিল। আমার কথা কেউ একটি বারের জন্য শুনল না। আমি সেদিন সবার কাছে এতটাই খারাপ ছিলাম। আমি মায়ের ছবির সাথে আরও অনেক কথা বলছি, হঠাৎ কারো দরজা ধাক্কা দেওয়ার শব্দে তাড়াতাড়ি কান্না থামিয়ে দিই। দরজার ওপাশ থেকে কেউ একজন আমার সকল কথা শুনে দরজার কাছে দাঁড়িয়ে। আমি চোখ ভালো করে মুছে বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলে দেখি দরজার সামনে তাসফিয়া দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে দেওয়ার সাথে সাথেই তাসফিয়া রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতর প্রবেশ করে আমার হাত ধরে বিছানায় বসে কিছুক্ষণ চুপ থেকে আমায় যা বলল তা শুনে আমি তো অবাক। তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে আমায় বলল, দেখুন, আপনি এতক্ষণ কান্না করে যে কথাগুলো বলছেন তা আমি আপনার সব কথা শুনতে পেয়েছি দরজার ওপাশ থেকে। আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ফলাফল দিলে আমি আপনাকে একটি কথা বলবো, আর সেই কথাটি আজ আমি আপনাকে বলবো। আর সেই কথাটি হলো, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্রথম যেদিন আমি আপনাকে দেখি সেই দিনই আমি আপনাকে ভালোবেসে ফেলি, তবে তা এতদিন সাহস করে আপনার সামনে বলতে পারিনি। আব্বু আমার কাছে অনেক আগেই বলেছি যে আমি আপনাকে ভালোবাসি। তারা বলেছে আপনি যদি রাজি থাকেন তাহলে তাদের কোনো আপত্তি নেই আপনাকে মেনে নিতে, কিন্তু আপনাকে অনেক ভয় পাই, তাই এতগুলো দিন বলতে পারিনি যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এখন আপনি বলেন আপনি আমায় ভালোবাসেন কি না, তবে আমি কিন্তু আপনার উত্তর হ্যাঁ হওয়া চাই। আমি তাসফিয়ার কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখেন? না, কিছু না। দেখো তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি ভালোবাসার জন্য আজ আমি সব কিছু হারিয়ে এখানে এসে দাঁড়িয়েছি অনেক কষ্টে। এখন তুমিও আবার এই ভালোবাসার জন্য আসছো। তোমার মাথা থেকে ভালোবাসার ভূত ঝেড়ে ফেলে দাও, যাতে তোমাকে ভূতে ভর করতে না পারে। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার কথা শুনে তাসফিয়া কান্না করতেছে আর বলতেছে, তোমার কাছে সব মেয়েদের কি সমান হয়? আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সারা জীবন বেসে যাব। তোমাকে আমি ভালোবাসার কথা অনেক আগেই বলতাম আমি, কিন্তু শুধুমাত্র আব্বুর জন্য বলিনি। তিনি আমায় তোমার ভালোর জন্য এতদিন তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। আব্বু আমায় বলেছিল এখনই যদি তোমায় আমার মনের কথা বলি তাহলে তোমার পরীক্ষার উপরে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, তাই আমি তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো তাই এতদিন মনের কথা মনেই রেখেছি। আর আজ যখন আমার মনের ভেতরে জমানো কথাটি বললাম আর তুমি আমায় ফিরিয়ে দিলে, প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো তাসফিয়া, তুমি এতক্ষণ যে কথাগুলো বললে তা যদি তোমার হৃদয়ের কথা হয় তাহলে আমি তোমায় ভালোবাসবো, তবে তা এখন না, তোমার এইচএসসি এক্সামের পরে। তবে শর্ত আছে একটি, তাহলে তোমার এইচএসসি এক্সামে জিপিএ 5 পেতে হবে, তাহলেই আমি তোমাকে ভালোবাসবো আর তুমি আমার ভালোবাসার মানুষটিকে পাবে। এখন বলো, তুমি রাজি আমার কথায়? রাজি। এখন আমি পড়াশোনার পাশাপাশি অফিসের সব কাজ করি। অন্যদিকে তাসফিয়া এখন প্রচণ্ড পড়াশোনা করে ভালো ফলাফলের জন্য। আবিরও এখন দেশের অফিস দেখাশোনা করছে পড়াশোনার পাশাপাশি। এভাবে পড়াশোনা ও অফিসের কাজের মাধ্যমে সময় পার করছি সব কষ্টকে ভুলে থাকার জন্য। আমি এখানে আসার পর থেকে চাচ্চু বলছে আমাকে একজন বড় ডাক্তার বানাবে, তাই আমি তার জন্য এখন ডাক্তারি পড়াশোনা করছি। তাসফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, আজ ওর পরীক্ষার ফলাফল দিবে, তার জন্য আজ সারাদিন আমার সাথে আছে। আজ একটি পারের জন্য আমাকে কাজ থেকে যেতে চাইছে না, তাই ওরিনে আমি অফিসে এসে আমার পাশের চেয়ারে বসিয়ে আমি আমার কাজ করতে থাকি। যখনই ওর ফলাফল পাই দেখি ও জিপিএ 5 পেয়েছে, তা তাসফিয়া দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হেই পাগলি, তুমি খুশির দিনে কান্না করছো কেন? আজ যদি আমি খারাপ ফলাফল করতাম তাহলে তো আমি তোমাকে হারাতাম। আজ আমি তোমার কথা রাখতে পেরেছি। এখন বলো, তুমি এখন আমায় ভালোবাসবে? তোমাকে আমিও আমার জীবনের চেয়েও ভালোবাসি। তাসফিয়া, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? কখনোই আমি তোমায় ছেড়ে যাব না। তাসফিয়ার আর আমার ভালোবাসা ভালোই চলছে, বিভিন্ন রাগ অভিমান হাসি খুশির খুনসুটির মাধ্যমে। তাসফিয়াকে আমি ডাক্তার পড়াইতেছি। সব কিছুর ভিতর থেকে অস্ট্রেলিয়ার কেটে গেল আমার 10 বছর। এখন আমি একজন অনেক বড় একজন ডাক্তার। তাসফিয়া একজন বড় ডাক্তার। এখন তাসফিয়াকে আমি আমার মতো একজন বড় ডাক্তার বানিয়েছি। আমার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি, এখানে 2টা অফিস ও দেশে করছি 3টা অফিস। দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে আমি একজন 2 নম্বরে। এখন আমি এসব কিছু সম্ভব হয়েছে আবিরের জন্য। আবির আমার পাশে না থাকলে আমি এত কিছু কখনোই করতে পারতাম না। আবির আজ সকালে ফোন দিয়েছে, ওর মেয়ের জন্মদিন আগামী 2 দিন পরে, তাই আমাকে এবং তাসফিয়াকে যেতে হবে দেশে। ও আপাতত বলতেই ভুলে গেছি, আবির 3 বছর আগে বিয়ে করেছে। আমি পড়াশোনার ব্যস্ততার জন্য যেতে পারিনি। ওর একটি মেয়ে আছে, তার বয়স 2 বছর। এখানকার সব কাজ তাসফিয়ার আব্বুকে বুঝিয়ে দিয়ে আমি তাসফিয়া এবং আশামণি আমার প্রাইভেট জেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
সিটে বসে ভাবছি 10 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। কথাগুলো মনে পড়তেই দু চোখের কোণা থেকে নোনা জল বের হলো। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাসফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমরা বাংলাদেশ এসে পৌঁছে গেছি। তারপরে প্রাইভেট জেট থেকে বের হয়ে দেখি আবির এবং আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তাদের সাথে মত বিনিময় করে গাড়িতে চড়ে সোজা আবিরদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দেওয়া মাত্রই দরজা খুলে দিল একটি মেয়ে। মেয়েটির দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মেয়েটির কাণ্ড দেখে আমি সহ তাসফিয়া ও আশামনির চরম অবাক। কিন্তু আবির এবং আব্বু তারা দুজন স্বাভাবিকভাবেই আছে। কি আপনি আর এমন করে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমাকে চিনতে পারছো না ভাইয়া? আমি তোমার বোন নেহা। নেহা নামটা শোনা মাত্রই আমার দু চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আমার আদরের ছোট বোন আজ কত বড় হয়ে গেছে। কেমন আছিস বোন আমার? অনেক ভালো আছি। ভালো না থাকলে তোমাকে দেখতে আসতে পারতাম বলো? রাগ করেন আমার লক্ষ্মী বোন। এখন ভিতরে চল, তারপরে কথা হবে কেমন? বাসার ভিতরে প্রবেশ করে আবিরের আম্মুর সাথে কথা বলে চলে আসলাম আবিরের রুমে প্রবেশ করে দেখি আবিরের বউ আবিরের মেয়েকে সাজিয়ে দিচ্ছে। আমায় দেখা মাত্রই আবিরের বউ বলে উঠল, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এবং আমার মামুনিটা কেমন আছে? আমরাও ভালো আছি ভাইয়া। এর ভিতরে আবির বলে উঠল, এখন গিয়ে তাসফিয়া আশামনিকে রুম দেখিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আপনার বর আমাকে আপনার সাথে সহ্য করতে পারছে না। আহ কি প্রেম বউয়ের প্রতি ভাইয়ের। তারপরে তাসফিয়া এবং আশামনি নেহাকে রুম দেখিয়ে দিতে বলে আমি ফ্রেশ হতে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পরে নেহাকে আমার রুমে আসতে বললাম। কিছুক্ষণ পরে নেহা আসলো আমার রুমে। নেহা আম্মু কেমন আছে? তেমন ভালো না। আম্মুর বেশ কিছুদিন যাবৎ বুকে খুব ব্যথা করে, কিন্তু তা কোনো ওষুধই কমতেছে না। আম্মু প্রতিদিন রাতে তোমার জন্য কান্না করে। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভাইয়া এবং ভাবির সাথে আম্মু কোনো বিষয়ে প্রয়োজন ছাড়া একদমই কথা বলে না। ভাবির একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে ইরা। নেহা, ইরার বয়স কত? ইরার বয়স ভাইয়া এই তো প্রায় 8 বছর হবে। তাহলে তো অনেক বড় হয়ে গেছে। তা কোন ক্লাস? পড়াশোনা করে ইরা এখন? ভাইয়া ইরা এখন 3য় শ্রেণীতে পড়ে। সবই বুঝলাম। তা তোর কি বিয়ে হয়েছে? না, আমি এখনো বিয়ে করিনি। আমি আব্বুকে বলেছি যেদিন তুমি আসবে সেদিন আমি বিয়ে করব। শোন বোন, তুই এই কাজটি কিন্তু ঠিক করিসনি। এখন তো আমি আসছি, এখন বিয়ে করে নিস। তুমি যদি আমার বিয়েতে আসো তবেই বিয়ে করব, তা না হলে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোকে কথা দিলাম বোন। আমি যদি বেঁচে থাকি তবে তোর বিয়েতে আমি যাব ইনশাল্লাহ। আর তুই আগামীকাল আম্মুকে নিয়ে এই হাসপাতালে আসিস, আমি সেখানে থাকবো না। ভাইয়া আরেকটা কথা। কি কথা বল? ডাক্তার বলছিল আজ এক অস্ট্রেলিয়ার বড় ডাক্তার নাকি বাংলাদেশে আসছে। তাকে দেখালে আম্মুকে নাকি ভালো হতো। কি নাম ডাক্তারের তুই জানিস? ভাইয়া, তারা একজন না, দুজন বড় ডাক্তার একসাথে বাংলাদেশে আজকে নাকি আসছে। ডাক্তার কাকা তাই তো বলছে, একজন মেয়ে একজন পুরুষ। তার ভিতরে পুরুষ ডাক্তার সে অনেক বড় ডাক্তার, মেয়েটিও অনেক বড় ডাক্তার, তবে ছেলে ডাক্তার এর চেয়ে বড় না। মেয়েটির নাম শুধু কাকা বলেছে ডাক্তার ছিল। মেয়েটির নাম হলো তাসফিয়া। ও আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল সকালে আমি যে হাসপাতালে আম্মুকে নিয়ে আসতে বলেছি তুই নিয়ে আসিস। আমার কথা আম্মুকে বলবি না, তাকে আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু তোমার ছেলে গেছে কই? আমায় একা রেখে সবাই নাস্তা করলো, এটা কিন্তু ঠিক হয়নি আম্মু। তোর জন্য এখনো একজন না খেয়ে আছে, সে তোকে ছাড়া খাবে না বলে দিয়েছে। আমায় এতগুলো মানুষের মধ্যে কে এত ভালোবাসে আম্মু? আমায় একটু বলো তো। আমার পরবর্তী বৌমা, মানে তোর সাথে যার বিয়ে হবে, সে এখনো খায়নি। যা উপরে গিয়ে তাসফিয়াকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণে তোদের খাবার দিতেছি। উপরে গিয়ে তাসফিয়াকে নিয়ে নিচে এসে নাস্তা শেষ করে দুজনে রেডি হয়নি। আশামণিকেও সাথে করে আমি, আবির, তাসফিয়া এবং আশামণি মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। কেননা আমি এবং আবির মিলে একটি হাসপাতাল তৈরি করেছি। প্রায় 2 বছর হয়েছে তার বয়স। আমাদের হাসপাতালে গরিবদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমি হাসপাতালটিকে ঘুরে দেখার জন্য যাচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেলাম। হাসপাতালের ভিতরে প্রবেশ করে একজন মানুষকে দেখে আমি থমকে দাঁড়াই। মানুষটিকে আজ দেখে আমি আসলে অনেকটাই অবাক হলাম। একদিন এই মানুষটার জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। সে মানুষটি আর কেউ নয়, সে হলো আমার ভাবি।
সবার চেহারা ভুলে গেলেও এই মানুষটিকে কখনোই ভোলার মতো নয়। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বলল তা শুনে আমার সমস্ত কিছু মুহূর্তের ভেতরে সব এখন ওলটপালট হয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে নেহা বলল, আম্মুকে আবিরদের হাসপাতালে সকালে ভর্তি করা হয়েছে। আম্মু প্রচণ্ড অসুস্থ। নেহা তো আর জানে না যে এই হাসপাতালটি আমার আর আবিরের। আমি আর এখানে দেরি না করে নেহাকে হাসপাতালে ম্যানেজারের রুমে আসতে বললাম। এই হাসপাতালের ম্যানেজার হলো আবিরের বউ। আমরা সবাই রুমে প্রবেশ করে চেয়ারে বসা মাত্রই নেহা রুমে প্রবেশ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। কান্না করিস না বোন, আমি আছি তো, দেখবি আম্মুর কিচ্ছু হবে না। অন্যদিকে আব্বু ও ভাই তারা হাসপাতালের বড় ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, এখন আমরা কি করব বলেন? জাপানের সেই বড় ডাক্তার দুজন কি বাংলাদেশে আসেনি? ডাক্তার বলছে, আপনারা একটু ওয়েট করুন, আমি এক্ষুনি তাকে একটা ফোন দিতেছি। আর আমাদের এখানে যত বড় ডাক্তাররা আছে তাদের নিয়ে মিটিং চলতেছে, দেখি এখন মিটিংয়ে কী সিদ্ধান্ত নেয় তারা। আমার ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করা মাত্রই সে তার সব পরিচয় দেয় এবং বলছে, স্যার, আপনি কি বাংলাদেশে আসছেন? স্যার, রোগীর অবস্থা খুবই খারাপ, তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করা দরকার। আচ্ছা, আপনারা এক্ষুনি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসছি। আমি এই হাসপাতালে এখন আছি, আপনি যত তাড়াতাড়ি পারেন রোগীকে অপারেশন রুমে নিয়ে যান। ডাক্তার ফোন রেখে দিয়ে ভাইয়া এবং আব্বুকে বলছে, আপনাদের জন্য খুশির খবর আছে স্যার, এখন আমাদের হাসপাতালে আছেন। সে আমাদের খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা ঠিক করতে বলেছেন। সে আপনার আম্মু অপারেশন আজ এবং এখনই করবেন। আপনাদের সাথে পরে কথা, আমি এখন অপারেশনের সব ব্যবস্থা ঠিক করি। নেহা তুই আবির এবং ভাবি ও আশামনির সাথে এখানে থাক, আমি আর তাসফি আসতেছি কিছুক্ষণ পরে। আবির তুই একটু বাহিরে আমার কথা শুনে যা। তারপরে আম্মুর কথা আবিরকে সব বললাম। এখন আমি এবং তাসফিয়া মিলে তার অপারেশন করব, তবে কেউ যেন আমাদের দুজনের আসল পরিচয় না জানতে পারে সে ব্যবস্থা করিস। আমি তাসফিয়াকে নিয়ে ডাক্তার রুমে প্রবেশ করে অপারেশনের যাবতীয় সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু গোছগাছ করে অপারেশন রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করা মাত্রই তাসফিয়া বলে ওঠে, এই তোমার আম্মু। শোনো তাসফিয়া, একদম খুব সাবধানে কাজ করবে কেমন? আমরা দুজন ভিতরে প্রবেশ করে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট অপারেশনের কাজ সম্পন্ন করলাম। এখন বাকিটা আল্লাহ পাকের উপর ভরসা। অপারেশন শেষ করে মায়ের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তাসফিয়া আমাকে সান্ত্বনা দিয়ে রুম থেকে নিয়ে আসলো। আবিদের কাছে আসতেই নেহা বলে উঠল, ভাইয়া তুমি এবং তাসফিয়া আপু বড় ডক্টর, তাও আমাকে বলনি কেন? তুই জানলি কি করে যে আমরা ডাক্তার? আশামণি বলছে। আশামণি বাস দেওয়ার সময় আর পেল না? আশামণি, চান্দু তোমায় আজ বাসায় গিয়ে দেখো কিভাবে 30 ডিগ্রি দেয়। কথাগুলো মনে মনে বললাম। কি হলো ভাইয়া, তুমি কথা বলছো না কেন? তোকে নেহা আমি পরে সব খুলে বলবো নে, তুই কাউকে কিছু বলবি না কেমন? তারপরে হাসপাতালের সব কাজ গুছিয়ে বাসায় চলে আসি। রাতে আবিরের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে অনেকে গিফট দিলাম ওর মেয়েকে, তার সাথে বাসার সকলকে। আরও 2 দিন বাংলাদেশ থেকে আমরা অস্ট্রেলিয়ায় চলে আসি। এখানে আসার কিছুদিন পরে বাংলাদেশে একটি অফিসে একটু সমস্যা দেখা দেয়, তার জন্য আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা। আর তাসফিয়াকে নিয়ে আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু তাসফিয়া আমাকে একা কোথাও যেতে দিবে না, তাই ও আমার সাথে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে এসে সোজা অফিসে চলে আসলাম। অফিসের সব কাজ ঠিক করে আবিরদের বাসায় আসি। ভাবছি এবার কিছুদিন এখানে থাকবো। এখানে আসার 2 দিন পরে নেহা ফোন দিয়ে বলল ওর আগামী 2 দিন পরে বিয়ে, আমাকে ওর বিয়েতে যেতেই হবে। ভাইয়া তুমি না আসলে জানোই তো আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। বলতে বলতে নেহার বিয়ের দিন চলে আসলো। আজ নেহার বিয়ে। আমার ছোট পিচ্চি বোনটি এখন অনেক বড় হয়ে গেছে। এখন ও আজ অন্যর ঘরে বউ সেজে যাবে। এইসব কথা ভাবতে আমার 2 চোখ গড়িয়ে পানি বের হলো। পাশ থেকে তাসফিয়া বলে উঠল, তুমি কান্না করো না প্লিজ। কোনো মেয়েই সারা জীবন তার বাবার বাড়িতে থাকে না, তাদের একদিন অন্যের ঘরে যেতেই হবে, হোক বা তা একদিন আগে বা পরে। সবাই রেডি হয়ে রওনা দিয়েছে আমাদের বাসায় যাওয়ার জন্য। আমি আবিরদের যেতে বললাম আর বলছি যে আমি কিছুক্ষণ পরে আসছি। আমার কথা শুনে আবির সব বুঝতে পারলো। ওরা সবাই চলে গেল আমাদের বাসায়। আমি আমার অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে 20টি গাড়ি নিয়ে আসতে বলেছি আবিরদের বাসার সামনে। কিছুক্ষণের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হলো আমার এখানের বড় অফিসের ম্যানেজার। তারপরে গাড়ি নিয়ে বাসা থেকে বের হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কেননা আম্মু বলেছিল যদি কখনো তার সামনে দাঁড়াই তবে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আজ আমার সব কিছু আছে, শুধু আমার পরিবারের মানুষগুলো নেই। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে যখন সবাই দেখলো অনেকগুলো দামি গাড়ি ভিতরে ঢুকছে। আমাদের বাড়িটাও বিশাল বড়, তবে এতগুলো
এখন ভিতরে রাগার জায়গা নেই, তাই 10টা গাড়ি ভিতরে প্রবেশ করলো, বাকিগুলো বাড়ির সামনে রাস্তায় রাখা হলো। এখন সবার মুখে একটা কথা, কে আসলো? গাড়ি থেকে আমার গার্ডরা বের হয়ে আমার গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বের হওয়া মাত্রই সবাই আমাকে অবাক চোখে আমার এবং তাসফিয়ার দিকে তাকিয়ে আছে। আমার ম্যানেজারকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমার সামনে কিছু গার্ড, তারপরে আমরা 3জন, আর পিছনে আমার কিছু গার্ড। তাসফিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা ভিতরে যাওয়া মাত্রই আবির আমার কাছে আসলো। তারপরে আমি ম্যানেজারকে কিছু গার্ড দিয়ে নিচে রেখে আমি উপরে গেলাম বাকি গার্ডদের নিয়ে। সবাই আমাদের দেখছে কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমি উপরে গিয়ে সোজা আম্মুর রুমে প্রবেশ করলাম তাসফিয়াকে নিয়ে। গার্ডদের রুমের বাইরে দাঁড় করে রেখে আম্মুর রুমে প্রবেশ করা মাত্রই আম্মু বলে উঠলো, কে তোমরা বাবা? আম্মু আমায় চিনতে পারেনি। পারবি বা কি করে? আমি এখন দাড়ি রেখেছি। কত বছর আগে দেখেছে আমায়, তখন কি শুকনো ছিলাম। এখন মোটামুটি ভালোই স্বাস্থ্য আছে। আম্মু, তুমি আমি চিনতে পারোনি? আমি তরিকুল। আমার নামটি শোনা মাত্রই আম্মু আমাকে জড়িয়ে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আম্মু বলল, বাবা কিন্তু কোথাও যাবি না, এখন থেকে তুই আমার কাছেই থাকবি। আম্মু, তা না, পরে ভেবে দেখবো। এখন বলো তোমার শরীর কেমন আছে? অপারেশন করার পরে বাবা এখন আমি অনেক সুস্থ আছি। আমাকে নেহা বলেছে যে তুই নাকি আমার অপারেশন করেছিস। যখন নেহা কথাটি বলেছে সেদিন আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে শেষ করতে পারবো না। তুই আমার কথা রেখেছিস বাবা, তুই আজ মানুষের মতো মানুষ হয়েছিস। আমার কথা বলছি, এর ভিতরে নেহা ফোন দিল। ফোন রিসিভ করতে আমি আম্মুর কাছে আসি। কই তুমি ভাইয়া? আমি এক্ষুনি আসতেছি আম্মুকে নিয়ে। তারপরে নিচে গিয়ে যখনই নেহার পাশে আমি বসা ধরছি, ভাইয়া আমাকে বাধা দেয়া ধরছে। এর ভিতরে আমার গার্ডরা তাকে ধরে ফেলে। আম্মু বলে ওঠে, নেহা তোর ভাইয়া আসছে। এই কথা শোনার পরে সেখানে থাকা সবাই চরম অবাক। কে হয়তো আশা করেনি যে আমি কোনোদিন এভাবে আসবো। তারপরে নেহাকে ডায়মন্ডের অনেকগুলো উপহার দিলাম। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে নেহাকে নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি। নেহাকে বিদায় দিতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু বলতেছে আজ আমায় কোনোভাবেই যেতে দিবে না। তারপরে আম্মুর কথা মতো আজকে আমাদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আজ এখানে থাকবো, তাই আবিরদের বাসার সবাইকে যেতে বললাম। আজ আমাদের বাসায় থাকতে বললাম। রাতে যখন আমি আম্মু, তাসফিয়া, আবির, ওর বউ, ওর আব্বু আম্মু সবাই মিলে আড্ডা দিচ্ছি, ঠিক তখনই আমার আব্বু এসে আমায় বলে, বাবা, তুই আমাদের ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বা করতাম বাবা সেদিন বল? সবাই যখন বলছিল তুই অপরাধী, তখন আমার অবস্থা কেমন হয়েছিল একটিবার তুই চিন্তা করে দেখেছিস? কেউ যদি তার ছেলেকে নিয়ে বাজে কথা বলে তখন সেই পিতামাতার অবস্থাটা কেমন হয় তা তুই বুঝবি কি করে বাবা? তোর যখন ছেলে মেয়েকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করে কথা বলবে, সেই দিন তুই বুঝবি। তোমাদের সব কথাই বুঝলাম। আমরা আমার পিতামাতা। তোমাদের আমি ক্ষমা না করে দিয়ে কখনোই আমি থাকতে পারি না। তোমাদের আমি ক্ষমা করে দিলাম, তবে যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের একজনকেও আমি কখনো ক্ষমা করব না। এই কথা বলে তাসফিয়াকে নিয়ে সোজা আমার রুমে চলে আসি। রাতে যখন ডিনার করার জন্য রুম থেকে বের হব, তখনই আমার রুমে 2জন মানুষ আসলো। তাদের দেখে আমি অবাক, কেননা তারা 2জন আর কেউ নয়, তারা 2জন হলো আমার ভাইয়া এবং ভাবি। দেখ ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি যা করেছি, প্লিজ ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও। ভাবি আমার হাত দুটো ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আমি ভাবিকে বসা থেকে উপরে দাঁড় করিয়ে বললাম, দেখুন ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউয়ের সম্মান মায়ের মতো, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? তারপরে তারা নিচে চলে গেল। তাসফিয়া আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি এত তাড়াতাড়ি তাদের ক্ষমা করে দিলে? তোমার সাথে তারা যে খারাপ ব্যবহার করছে তাকে তুমি সব ভুলে গেছো, নাকি তুমি অন্য কিছু ভেবে তাদের ক্ষমা করে দিচ্ছ? তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। তাদের আমি কেন ক্ষমা করে দিলাম এত সহজে? তার কয়েকটি কারণ আছে। তবে একটি কথা মনে রাখবে, তারা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, এখন যদি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের ভিতরে এবং আমার ভিতরে পার্থক্য রইল কোথায় বলো? মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মরণের কাছে। আমি এগুলোর ভিতরে আজ ভালোবাসা বিবেকের কাছে হেরে গিয়েছি। তুমি বলো যে ভাই সবসময় আমায় আগলে রাখছে ছোটবেলা থেকে, আমায় কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যা চেয়েছি সে তার শত কষ্ট হলেও আমায় এনে দিয়েছে সেই জিনিসটা। আমি সেই ভাইকে আজ কি করে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি বলো?
কথাগুলো আমি কান্না করতে করতে বললাম। কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলাম, তাসফিয়াকে কিছু কথা সবসময় মনে রাখবে তাসফিয়া। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নাও, কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, কিছু কিছু টাইম আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। যেমন তুমি আমায় এবং আমার বলা কথাগুলো এখন অনেকটাই বিশ্বাস করতে পারছো না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। তুমি আজ প্রমাণ করে দিলে আসলেই তুমি এক মহান মানুষ, যে কিনা সবার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা বড় মনের মানুষ তা। তোমার কাছে থেকে আসলেই আমার অনেক কিছু শেখার আছে। তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমি অনেক খুশি। তাসফিয়াকে নিয়ে নিচে এসে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে যখন বসলাম, তখন চোখ গেলে টেবিলে বসা একটি মেয়ের উপর। তার সাথে বসা একটি ছেলে আছে। ছেলেটি আমায় দেখা মাত্রই আমাকে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাকে তো আমি চিনতে পারলাম না। তখন ছেলেটি বলল, স্যার আমি আপনার অস্ট্রেলিয়ার অফিসে চাকরি করি। ও আচ্ছা ঠিক আছে। আসলে অনেক মানুষ কাজ করে, কার কি নাম পরিচয় তা মনে থাকে না। ছেলেটির মুখে স্যার ডাক শুনে ওখানে বসা সবাই অবাক হয়ে আমার দিকে চেয়ে রয়েছে। সবার ভিতরে আব্বু বলে উঠল, তরিকুল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যখন আসছো তখন দেখলাম অনেকগুলো দামি গাড়ি নিয়ে আসছো, তার সাথে অনেক গার্ড, এবং তোমার সাথে আমি দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয় যে কোম্পানি সেই হেড অফিসের ম্যানেজারকে তোমার সাথে দেখলাম। যদিও আজ পর্যন্ত সেই অফিসের সিও কে কেউ দেখেনি, একমাত্র ওই ম্যানেজার ছাড়া। আজ সেই ম্যানেজার তোমার সাথে আমাদের বাড়িতে আসছে। বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তারপরেও এই মাত্র নীলার স্বামী নেহাল তোমায় স্যার বলে ডাকলো। নীলা নামটি আব্বুর মুখে শোনা মাত্রই আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। পিছনের কথাগুলো পিছনে পড়ে থাক, তার আমি সামনে আনতে চাই না। নীলার বিয়ে হয়ে গেছে, তাহলে দয়া করে আল্লাহ পাক ওদের যেন সুখে রাখে। বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে, আর তখন আমাদের কিছুই করার থাকে না। তোমাকে সেদিন নাকি মেঘলা হাসপাতালে দেখেছে। শুধু তোমাকে না, তোমার আবির, তাসফিয়া এবং আরেকটি মেয়ে ছিল। আমি যতটুকু জানতে পেরেছি সেই মেয়েটি তাসফিয়ার বোন ছিল। তুমি এতদিন কোথায় ছিলে? এই সবগুলো কথার উত্তর দাও। আব্বু আমি এতটুকু বলতে পারবো, আমি এতদিন অস্ট্রেলিয়ায় ছিলাম। তোমার বাকি প্রশ্নগুলোর উত্তর আগামী 5 দিন পরে বলবো, আজ বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে যখনই চেয়ার থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার ফোনটি পকেটে বেজে ওঠে। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা মানুষটি যা বলল তা শুনে আমি কি যে উত্তর দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। ফোনের ওপাশে থাকা মানুষটি আর কেউ নয়, তিনি হলেন তাসফিয়ার আম্মু। তিনি ফোনে আমায় বলল যে তাসফিয়ার আব্বু মারা গেছে কিছুক্ষণ আগে। হঠাৎ নাকি সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। তাসফিয়ার আম্মুর সাথে একটু দূরে গিয়ে কথা বলে ফোন রেখে দিই। তাসফিয়ার আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি আব্বু আম্মুকে তাড়াতাড়ি উপরে আসতে বলি। তাসফিয়াকে উপরে নিয়ে এসে বলে তাকে তৈরি হতে, আমরা এখন অস্ট্রেলিয়া যাব, সেখানে অফিসের সমস্যা দেখা দিয়েছে। তাই আম্মুর রুমে গিয়ে আব্বু আম্মুকে সব খুলে বললাম। তখন আব্বু বলল সেও আমাদের সাথে যাবে। আবিরকে সব খুলে বলেছে। আবির এবং আবিরের আব্বু আমাদের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন আমরা সবাই আমার প্রাইভেট জেটে বসা। দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা অস্ট্রেলিয়া এসে পৌঁছলাম। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে তাসফিয়াদের বাসায় চলে আসি। আমি চাচ্চুকে এখানে সব কিছু আগেই ফোন দিয়ে গুছিয়ে রাখতে বলেছি। তাসফিয়াকে আমি এখন পর্যন্ত এখানে আসার সত্যি কথাটি বলিনি। তাসফিয়াদের বাসায় পৌঁছানোর পরে তাসফিয়ার আব্বু মৃত্যুর সংবাদটা শুনে অনেকটা ভেঙে পড়ে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাসফিয়ার আব্বু জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়। রাতে সবাই যখন একসাথে বসছে তখন আমার আব্বু তাসফিয়ার আম্মুকে বলে আমার এবং তাসফিয়ার বিয়ে হবে বাংলাদেশে গিয়ে, আর তাসফিয়ার আম্মু এবং আশামনি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। আব্বুর কথায় তাসফিয়ার আম্মু প্রথমে আমাদের সাথে বাংলাদেশে থাকতে রাজি হয়নি, পরে আবিরের আব্বুর কথায় রাজি হয়। এখানে এসে আব্বু চাচুকে পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে সব কাজ গুছিয়ে তাসফিয়ার আব্বুর মৃত্যুর 5 দিন পরে আমরা সবাই বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কিছুদিন পরে আমার এবং তাসফিয়ার বিয়ের তারিখ ঠিক করে আব্বু। আগামীকাল ইরার জন্মদিন, সেই অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হবে বিয়ের দিন তারিখ। সবাই মিলে ইরার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু করলো। এরপরে আব্বু সবার উদ্দেশ্য করে বলল, আগামী 3 দিন পরে আমার ছেলের বিয়ে।
আপনারা সবাই সেদিন আমন্ত্রিত থাকবেন। আব্বুর কথা বলার পরে আমি সকলের উদ্দেশ্য করে বললাম, আপনারা সবাই জানেন আমি কার ছেলে, তবে আমি কি করি তা কেউ জানে না। আমি আজ আপনাদের কাছে সব বলছি একটিমাত্র মানুষের অনুরোধে। সেই মানুষটি হলো আমার বাবা। আপনারা আজ পর্যন্ত দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে যিনি দ্বিতীয়, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তবে আপনারা আজ তাকে দেখবেন। সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং আমি হলাম দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয়। আমার কথা শুনে আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সহ এখানে উপস্থিত সকলেই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমার আর একটি পরিচয় আছে, সেটি হলো একজন বড় ডাক্তার। আমার লাইফ পার্টনার তাসফিয়াও একজন বড় ডাক্তার। আমার কথা শুনে সবাই একের পরে এক শক খাওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে। আমি আরও অনেক কথা বলে উপরে চলে আসি। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে, তাহলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে। তবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্য নয়, বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য। বলতে বলতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার আর তাসফিয়ার বিয়ের কাজ ইসলামিক নিয়মকানুন অনুযায়ী সম্পন্ন হলো। বাসর ঘরে প্রবেশ করার সময় আবির বলল, বন্ধু, রাতে বিড়ালটা কিন্তু মারিস। এই কথা বলে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আমি রুমে প্রবেশ করে ভাবছি, এই বিড়ালটা আবার আসলো কই থেকে বাসর ঘরে? তোর যা হবার হবে, তবে বাসরাতে বিড়াল মেরে মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। তারপরে বাকিটা ইতিহাস। মাফি যেদিন ব্রেকআপ করার জন্য রেস্টুরেন্টে আমাকে ডেকে এনে শান্ত নরম সুরে বলল, রাইহান, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মাফির এই কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম প্রায় হয়েছিল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেলেছিলাম। আমার হাসি উজ্জ্বল চেহারা নিমিষে বিষণ্ণতায় পরিণত হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলি, মাফি, তুমি আমাকে কি বলছো? একবার ভেবে বলছো তো? মাফি মাথা নিচু করে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার এখন কিচ্ছু করার নেই। এছাড়া বাবা আমার উপর অনেক বিশ্বাস ভরসা করেন। তবে এখন আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারি ঠিকই, কিন্তু বাবা মা যে সমাজের মানুষজনের কাছে ছোট হয়ে যাবে। সবাই আমার বাবা মাকে কটু কথা শোনাবে। আমার দ্বারা এরকম পরিস্থিতি উপস্থাপনা হোক আমি তা কোনোভাবেই চাই না। প্রয়োজনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি, তবুও সমাজের মানুষজনের কাছে আমার বাবা মাকে ছোট করতে পারবো না। এই বলে মাফি তার দু চোখ জোড়ায় অশ্রু ফেলে হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে কিছুক্ষণ নীরবতা থাকার পর আবারও বলল, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। মাফির কথাগুলো নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনছি। বলার মতো কোনো শব্দ কণ্ঠনালী থেকে বের হচ্ছে না। আজকের দিনটা কেন জানি দুঃস্বপ্ন মনে হচ্ছে। যে মেয়ে আমাকে একদিন না দেখলে কল মেসেজের নোটিফিকেশনে ফোন ভরে যেত, সে কিনা আচমকা যেসব বলছে তা সত্যি মেনে নেওয়ার মতো না। আমার অগোছালো জীবনে একমাত্র মাফি আমাকে গোছালোভাবে চলাফেরা করতে শিখেছে, আর আজ হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে। চোখ জোড়া কেমন জানি আমার ভিজে উঠছে। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বললাম, এই বিয়েটা কি কোনোভাবে ভাঙা যায় না? সম্ভব না। বিয়ের ব্যাপারে সব কথা একদম ঠিকঠাক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করার আগে তুমি বাধা দিতে পারোনি? আমার অগোচরের সব কথাবার্তা হয়েছে, জানলে অবশ্যই বাবাকে বলে আটকাতাম, কিন্তু ভাগ্য মন্দ হলে যা হয় আর কি। একদিনে বিয়ের সম্পূর্ণ কথা পাকা করে তারপর আমাকে জানিয়েছে। বিয়েটা তাহলে হচ্ছে? কিছুক্ষণ দুজনে নিশ্চুপ হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফুটটা নোনা জল গাল বেয়ে পড়ার আগে হাত দিয়ে তা হাড় করে কান্না জড়িত কণ্ঠে বললাম, আমার দায়িত্বতার কারণে তোমাকে হারাতে হচ্ছে। আর যদি আর্থিক অবস্থায় তোমাদের সমকক্ষ হতাম, তাহলে তো তোমাকে এভাবে আমার কাছ থেকে হারাতে দিতাম না। মাফি কথা শুনে বসা থেকেই উঠে চলে যেতে লাগলো। পিছন দিক থেকে ডেকে বলে উঠলাম, মাফি, চলে যাচ্ছ? আর একটু বসোই না। আজকের পর থেকে তো তোমাকে চিরতরের জন্য হারিয়ে ফেলবো, হয়তো আর দেখা হবে না। মাফি কথা শুনে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আমাকে এখানে থাকতে বলো না। নিজেকে সংযত রাখতে পারছি না, যেতে দাও আমায়। তোমাকে জোর খাটিয়ে কথা বলার অধিকার হয়তো ইতিমধ্যে আমার উঠেই গেছে, তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। চলে যাও, আটকাবো না। নিশ্চুপ। মাফির নিশ্চুপ দেখে আমার বুকের বাপাসে যেন ধারালো ছুরি দ্বারা হৃদয়ে অবিরাম আঘাত করে ক্ষতবিক্ষত করে তুলছে। কান্না জড়িত কণ্ঠে শুকনো হাসিতে বললাম, বিয়েতে আমাকে ইনভাইট করবা না? মাফি 2 চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলল,
আমার বিয়েতে সবাই আসলেও তুমি এসো না প্লিজ। এই বলে মাফি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, আর আমি অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইলাম। আপনারা হয়তো ভাবছেন, এত ভালোবাসা থাকার পরেও কেন তাকে অমনি ছেড়ে দিলাম, এটাই তো ভাবছেন। তাহলে শুনুন, তার আগে পরিচয় পর্ব থেকে শুরু করা যাক। আমি রায়হান, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। গরিব বাবা মার একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তারা আমাকে ঢাকায় পড়াশোনার সুবাদে পাঠিয়েছে। আর এই মুহূর্তে যে মেয়েটি রেস্টুরেন্ট থেকে কান্না করে বিয়ের কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে গেল, ওর নাম মাফি। পড়াশোনায় আমার 1 ইয়ার জুনিয়র, মানে এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। মাফির বাবা আমাদের ক্যাম্পাসের প্রিন্সিপাল। আর্থিক অবস্থায় মাশাল্লাহ অনেক ভালোই আছে। তার তুলনায় আমার পরিবার খুবই তুচ্ছ একটা ব্যাপার। মাফি নিজেই বলতো, তুমি আর যাই কিছু করো না কেন, পড়াশোনাটা তোমাকে ঠিকভাবে করতে হবে, নইলে আমাকে সারা জীবনের মতো তোমাকে হারাতে হবে। মাফি এই কথা শুনে আমি আন্দাজ করে নিতাম যে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারলে চাকরিটা অবশ্যই মিলে যাবে। তখন মাফি বাবার সামনে গিয়ে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারবো, এটা ভেবেই মনোযোগ সহকারে পড়ালেখায় ফোকাস দিই। এবং মাফির দুষ্ট মিষ্টি শাসন ও খুনসুরিতে এক পর্যায়ে রিলেশনটা খুব ভালোই চলছিল। কিন্তু আজ ওরা আমাকে রেস্টুরেন্টে ডেকে এনে আচমকা ব্রেকআপ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে মাফিকে আটকানোর চেষ্টা করতাম, সহজে আমার কাছ থেকে হারাতে দিতাম না। তাছাড়া অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ো একজন বেকার ছেলের হাতে কোনো সচেতন বাবা মাই তার মেয়েকে সে ছেলের হাতে তুলে দেবে না, এটা আমি ভালো করেই বুঝতে পারতাম। আর সবচেয়ে বড় কথা, মাফি নিজেই এই ভালোবাসা ক্যাচ গলা টিপে হত্যা করে ফেলল। যাই হোক, যদি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারে তো থাকুক, আমার কথা না ভাবলে চলবে। এবার বর্তমানে ফেরা যাক। রেস্টুরেন্ট থেকে হাজার মন খারাপ নিয়ে ম্যাচে চলে আসছি, আর আর মনে ভেবে যাই, মাফি কি আমার সত্যিকারে ভালোবাসছে নাকি টাইম পাস করার জন্য। এসব ভেবেই দিনটা অমনি কেটে গেল। পরের দিন ক্যাম্পাসে যাই, যদিও মন ভালো নেই। 2 ক্লাস নেওয়ার পরই প্রিন্সিপাল স্যার তার মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো। সবাই শুনে খুশি, আর আমি নিশ্চুপ হয়ে আছি। প্রিন্সিপাল স্যার রুম ত্যাগ করার পর ক্লাস থেকে আমি বের হয়ে যাই। ক্যাম্পাসের মাঠে আসতে লক্ষ্য করি মাফি তার বান্ধবী নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমার খারাপ লাগা আরও ভীষণভাবে লাগতে শুরু করলো। নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলার মাঝে হঠাৎ আমাকে দেখতে পেয়ে মাফি বলে উঠল, কিছু বলবা? না, কিছু বলার নাই। তাহলে আমার দিকে তাকিয়ে আছো কেন? সরি। এ বলে মাফিকে পাশ কাটিয়ে চলে আসি। 2 দিন মাফি অনেক পর হয়েছে। আগে দেখা হলে দুষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, আর এখন আমাকে দেখে বিষণ্ণতার মুখশ্রী কালো রাখে। হয়তো আমাকে দেখলে মাফিরও খারাপ লাগে। দুজন মিলে এতদিন যা ভেবে রেখেছিলাম তা এখন পুরো ভিন্ন হয়ে গেল। যাই হোক, ক্যাম্পাসে কদিন থাকা যাবে না। আমার সামনে মাফির বিয়ে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকবে, আর আমি মন খারাপ নিয়ে উদাসীন হয়ে বসে থাকবো? কখনোই না। প্রয়োজনে কিছুদিনের জন্য এখান থেকে চলেই যাব, সেটা আমার পক্ষে ভালো হবে। আর মনে এসব ভেবে তারপর গ্রামে চলে যাই। গ্রামে এসে পুরাতন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর আড্ডাতে মাফির কথাগুলো ভোলার চেষ্টা করলাম। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলেও তখন ঠিক মাফির কথা অতটাই মনে হতো না। কিন্তু রাতে ঘুমানোর সময় আগেকার দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যায়, এবং সে মেমোরিজগুলো কথা ভেবে অদ্ভুত এক চাপা কষ্ট হয়। খুব ইচ্ছে হয় অপ্রকাশিত অনুভূতির কথাগুলো জানিয়ে দিই, কিন্তু সে অধিকার তো আমার নেই। ও তো নিজে বলেছে বলে যেতে, তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একবারে ফোনে কথা বলা মোটেও ঠিক হবে না। আর মনে ভেবে মাফির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই, এবং গ্যালারিতে ওর যা ফটো ছিল সব ডিলিট করে দেই, এবং বলে যেতে চেষ্টা করলাম। সময় সাপেক্ষে মাফির কথা কিছুটা ভুলেও যাই। 2 মাস পর এক্সামের সুবাদে আবার ক্যাম্পাসে ফিরে যেতে হলো। মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে মাফির কথা ভেবে। এতদিনে হয়তো হানিমুনেও যাওয়া শেষ করে ফেলেছে। যাই হোক, ওর কথা ভেবে শুধু শুধু নিজের মাঝে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে লাভ নেই। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তো থাকুক না, আমি না হয় দূর থেকে দোয়া করলাম। ভালোবাসলে যে পূর্ণতা পাবে এরকম তো কথা কোনো জায়গায় লেখা নেই। এরকম মনোভাব নিয়ে আবার ক্যাম্পাসের মাঠে পা রাখি। বন্ধুগুলো আমাকে দেখতে পেয়ে অনেক খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব শেষ করে ক্লাসে চলে যাওয়ার মাঝেই হঠাৎ করে মাপির বান্ধবী নিতু আমাকে পেছন থেকে রায়হান ভাই বলে ডেকে উঠল। নিতুর কথা শুনে দাঁড়িয়ে যাই এবং জানার আগ্রহে বললাম, কিছু বলবা নিতু? নিতু কিছুটা আমতামতা করে জবাব দেয়, ভাইয়া, আপনি তো আজ 2 মাস পর ক্যাম্পাসে আসলেন, ওইদিকে মাফি আপনার খোঁজে হয়রান। আমাকে খোঁজার কি দরকার? না মানে মাফি কি জানি আপনাকে বলতে চায়। আরেকটি কথা, মাফির এখনো বিয়ে হয়নি, সেদিন একটা দুর্ঘটনায় বিয়েটা ভেঙে গিয়েছে।
নিতুর কথা শুনে কিছুটা আটকে উঠলাম। দুর্ঘটনায় বিয়ে ভেঙেছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। জানার আগ্রহ থাকলেও নিতুকে বললাম, ওর বিয়ে দুর্ঘটনায় ভাঙুক আর যাই হোক, এ বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। মাফির বিষয়ে কথা না বললেই খুশি হব। নিতু এই কথা শুনে মাথা নিচু করে চলে গেল, আর আমি ক্লাসে চলে যাই। এইভাবে 2টা দিন কেটে গেল। আমি আমার মতো ক্যাম্পাসে যাতায়াত করছি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে আছি। ভালোই চলছে। আগে মাফির কথা ভাবলে একটু খারাপ লাগলেও এখন আর তা লাগে না। 1 সপ্তাহ পর হঠাৎ মাফির সঙ্গে ক্যাম্পাসে দেখা, তো আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ মাফি আমার সামনে এসে বলল, কেমন আছো? মাফির এই কথা শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ভালোই তো আছি। আমি কেমন আছি তা জানতে চাইলে না? তোমার ভালো মন্দ খবর নেওয়ার মতো তো একজন আছি। কার কথা বলছো? তোমার হাজবেন্ড। সেদিন সড়ক দুর্ঘটনায় আমার বিয়েটা ভেঙেছে। হয়তো তোমাকে কষ্ট দিয়ে অন্য একজনের স্ত্রী হতে চেয়েছিলাম বলেই এই দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা ঘটেছে? সেদিন আমার বিয়ে নিয়ে বাসার আত্মীয় স্বজনরা আনন্দ উল্লাসে মেতেছিল চারপাশে। আত্মীয় স্বজন হইচই। এমন সময় রফিক মামা খবর নিয়ে এলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি বরের হাত পা ভেঙেছে। নিউজটা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি সেদিন তোমার কথা ভেবে। মাফির কথা শুনে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম, আমার জন্য তোমার আবার কষ্ট হয়? নিশ্চুপ। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা তা আমি সঠিক জানি না, তবে সত্যিকারে ভালোবাসলে সেদিন সহজে ব্রেকআপটা করতে পারতে না। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। এবার আমি আসি। এই বলে চলে আসতে যাব, পিছন দিক থেকে আবার বলে উঠল, আমার কথা না শুনে চলে যাচ্ছ? কি বলতে চাও বলো। আমার উপর তোমার অনেক রাগ হচ্ছে তাই না? তোমার উপর রাগ অভিমান করার কোনো অধিকারও তো আমার নেই। তুমি চাইলে তো আবার সে অধিকার ফিরে পেতে পারো। আমি নিশ্চুপ। তোমাকে কষ্ট দিয়ে সেদিন বিয়ের পিড়িতে বসা আমার উচিত হয়নি। তোমার কষ্টটা আমার উপলব্ধি করার প্রয়োজন ছিল, কিন্তু তা আমি করিনি। এর জন্য হয়তো উপরওয়ালা আমার বিয়ে এইভাবে ভেঙে দিয়েছে। নিশ্চুপ। আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিবা? এবার কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্টের মাঝে ফেলবো না। প্রয়োজনে বাবার সঙ্গে কথা বলে আমাদের সম্পর্কের কথা জানাবো। তোমার যখন বাবা বিয়ে ঠিক করলো তখন তো মুখ ফুটে আমার কথা বলার একটু সাহস পেলে না, তাহলে এখন কেমনে পাবে? এবারও নিশ্চুপ। প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোই বাসনি, আর সম্পর্কে যেহেতু একবার ভেঙেছে তো দ্বিতীয়বার জোড়া লাগানোর প্রয়োজন নেই। প্লিজ এমনটা বলো না, একবার তো সুযোগ দাও। সম্ভব না। প্লিজ এবার সুযোগটা দাও। সেদিন মাফির আকুতি মিনতি দেখে প্রথমে ভেবে নিলাম যা হবার তা হয়েছে, এবার না হয় আপন করে নিই, কিন্তু পরক্ষণে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপন করে নিইনি। সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে, জোড়া লাগানোর নো মোর চান্স। এরকম চিন্তাধারা নিয়ে মাফির জীবন থেকে সরে যাই। ক্যাম্পাসে আসলে মাফি অনেক অনুরোধ করে বলে পুনরায় রিলেশনটা কন্টিনিউ করতে, কিন্তু আমি তা শুনিনি। কয়েক মাস পর মাফির বিয়েও হয়ে যায়। বিয়ের রাতে মাফি ফোন করে অনেক কান্নাকাটি করে। শেষবারের মতো বলেছিল, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসবা, আপন করে নিবা। বলো আমি এই বিয়ে ছেড়ে এখনই তোমার কাছে ছুটে যাব, তবুও তুমি মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মাফির কথার প্রতি উত্তরে বলেছিলাম, তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবে হ্যাঁ, ওই দিন যদি রেস্টুরেন্টে ব্রেকআপ না করতে তাহলে আর যেভাবেই হোক তোমাকে নিজের কাছে নিয়ে আসতাম, কিন্তু এখন তো সম্ভব না। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফিজ। পরিশেষে একটা কথাই বলতে চাই সবাইকে উদ্দেশ্য করে, সেটা হলো যে একবার সম্পর্ক ভাঙে সে যে দ্বিতীয়বার ভাঙে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সে যদি সাহস করে বাবার কাছে বলতেই পারতো তাহলে আগে বললো না কেন? এখন কি এতটাই সাহস বেড়ে গেল? আসলে ভালোবাসা যে মিথ্যা তা না, ভালো যারা বাসে তারাই মিথ্যা, কিন্তু ভালোবাসা মিথ্যা না। সত্যিকারে ভালোবাসতে জানলে সেটা কখনো মিথ্যা হয় না। তাই যদি কাউকে ভালোবাসতে চাও মন থেকে ভালোবেসো, টাইম পাস করে আর ভালোবেসো না। আর যদি টাইম পাস করার ইচ্ছে থাকে সেরকমেরই জীবনসঙ্গী বেছে নিয়ে টাইম পাস করো। তাকে আগে জানিয়ে দাও তোমাকে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট টাইম পাস। তুমি কি রাজি? দেখো সে রাজি হয় কিনা। অবশ্যই রাজি হবে, কারণ তুমি যেরকম কোয়ালিটি তেমন কোয়ালিটি তুমিও পাবে। আল্লাহ হাফেজ।